সৌভিককে নিজের লিমিটটা বুঝিয়ে দিল আরও একবার। সার্থক বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সৌভিক যখন স্রোতের সাথে এক্সট্রা ক্লোজ হওয়ার চেষ্টা করে, ঠিক সেই সময় মাঝখানে গিয়ে সার্থক দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে যে, সৌভিক আমি আশা করব যে তুমি তোমার নিজের লিমিটটা ভুলে যাবে না। তুমি ভুলে যাও না যে তুমি আমার বাবার বন্ধুর ছেলে বিধায় আমি এখনও পর্যন্ত তোমাকে বরদাস্ত করছি, কিন্তু এর থেকে বেশি যদি তুমি তোমার এখতিয়ারের বাইরে গিয়ে এই মেয়েটার সংস্পর্শে যাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি আমার বাবার বন্ধুর ছেলে। কথা বলা মাত্র সৌভিক বলতে থাকে যে, আচ্ছা সার্থক দাদাভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার আসলে প্রবলেমটা কী হচ্ছে? আমি সেই থেকে এসেছি, পরের থেকে আমি দেখছি যে তুমি আমার সাথে মোটেও ভালো ব্যবহার করছো না। সেই থেকে তুমি স্রোতের দিকে তাকিয়েই আছো। তোমার এত কিসের স্রোতের প্রতি দায়বদ্ধতা বলো তো? তুমি ওকে ভালোবাসো? এই কথা বলা মাত্র সার্থক আমতা করতে থাকে, আর স্রোত এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে। ওদিকে সৌভিক বলতে থাকে যে, হ্যাঁ, আমার তখন এটাই মনে হচ্ছে যে হয়তোবা তোমার কোনো মতে মনে দুর্বলতা আছে স্রোতের প্রতি, নয়তোবা তুমি স্রোতের সাথে কেন আমাকে সহ্য করতে পারছো না বলো তো? যেখানে কিনা আমরা বিয়ের মতন একটা সম্পর্কে জড়াতে চলেছি, সেখানে তো স্বাভাবিক অর্থে আমার ওর প্রতি যথেষ্ট পরিমাণে ইন্টারেস্ট থাকতেই পারে। ওর ব্যাপারে সব কিছু যদি আমি না জানি, তাহলে সেটা কী করে হবে বলো তো? আর তুমি বারবার করে সেই থেকে আমাদের মাঝখানে ঢুকে পড়ছো। তোমার এই লিমিটেশনটা কে ঠিক করে দেবে বলো? কথা বলা মাত্র সার্থক বলে থাকে যে, স্রোত তোমাকে আর এক মুহূর্ত এখানে থাকতে হবে না, তুমি আমার সাথে এক্ষুনি নিচে চলো। ওদিকে কথা বলা মাত্র সার্থক হাত ধরে স্রোতকে যখন নিচে নিয়ে আসে, সার্থকের বাবা বলতে থাকে, কী ব্যাপার সার্থক, তুমি ওকে ওখান থেকে এখানে নিয়ে আসলে কেন বলো তো? আর সৌভিক কোথায়? কী হয়েছে স্রোত? ওদিকে সার্থক বলতে থাকে, কী হয়েছে তুমি আমার মুখ থেকে শোনো। তোমার মেয়েটা যথেষ্ট পরিমাণে আনকমফোর্টেবল হয়ে পড়েছে সৌভিকের সাথে, কিন্তু সেটা তো তোমার বোঝার কোনো দায় নেই। তুমি তো শুধুমাত্র সৌভিক যেটা বলছে, সৌভিক যেটা চাইছে সেটা পূরণ করতে তুমি ব্যতিব্যস্ত হয়ে পড়েছো। আচ্ছা রায় দিদিভাই, আপনারও কি বোঝার কোনো দায় নেই? আপনার বোন যেটা কমফোর্টেবল না, সেখানে কেন ওকে পাঠিয়ে দিচ্ছেন বলুন তো? ওদিকে সার্থকের বাবা মনে মনে বলতে থাকে যে, তার মানে গায়ে জ্বালা ধরে গিয়েছে স্রোতকে সৌভিকের সাথে দেখে, তাই তো? ওদিকে সৌভিক পেছন থেকে থামস আপ দেখাতে থাকে আর বলতে থাকে যে, আঙ্কাল আপনি আমাকে যেরকমটা বলেছিলেন ঠিক সেরকম অনুযায়ী আমি কাজ করছি। ওদিকে রায়ের বৌমনির দিকে রায় তাকিয়ে মুচকি হাসি দিতে থাকে আর বলতে থাকে যে, বৌমনি, তার মানে ওষুধটা ভালোই কাজে দিচ্ছে না, কি বলো? ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে, তাই তো দেখছি। ওদিকে সৌভিক এসে বলতে থাকে যে, দেখুন আঙ্কাল, যতই আপত্তি করুক না কেন সার্থক দাদাভাই, কিন্তু তার শর্ত আমার স্রোতকে কিন্তু বেশ মনে ধরেছে। আমি স্রোতকে পছন্দ করি, আর আমি আশা করবো যে স্রোতের আমাকে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। আর একটা কথা আমি বলছি আপনাদেরকে, আমার একটা শর্ত আছে। এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, কী শর্ত ভাই তোমার? তখন সৌভিক বলতে থাকে যে, আমার এখানে সেটেল হওয়ার কোনো প্ল্যান নেই। আমি চাই যে যেই হোক না কেন আমার লাইফ পার্টনার, আমি তাকে নিয়ে একবার অ্যাব্রড শিফট হয়ে যাবো। এই কথা বলা মাত্র সার্থক বলে থাকে যে, কী? যেখানে কিনা এখনও পর্যন্ত তোমার এবং স্রোতের বিয়ের কথা এগোনি, তো সেখানে তুমি তোমার লাইফ পার্টনারকে নিয়ে একবারে ভিন দেশে চলে যাওয়ার কথা কী করে বলছো বলো তো? আর এই শর্তটা তো তোমার প্রথমে ছিল না। বাবা তো তখন বলেছিল যে তুমি প্রায় সময় এখানে আসা যাওয়ার মধ্যে থাকবে, এরকমটা তো তুমি বলোনি। এখন যদি তুমি এই মুহূর্তে সেই কথা বলো, তাহলে স্রোতের গোটা ক্যারিয়ারটা রিউইন হয়ে যাবে। আর স্রোত কি ওই বাইরে গিয়ে আবার ওর পড়াটা কন্টিনিউ করতে পারবে? আমি খুব ভালো করে জানি। ওকে নির্ঘাত তুমি কোনো না কোনো কাজে লাগিয়ে দিবে, নয়তো ওকে বাড়িতেই রেখে দিবে। তখন মেয়েটার স্বপ্ন কী হবে বলো তো? ওর স্বপ্নের যে মানুষটা কদর না করতে পারবে, সেই মানুষটা আমার মনে হয় না যে ওকে মোটেও ভালোবাসতে পারবে। বাবা প্লিজ, তুমি এই সম্পর্কটাকে এগিয়েও না প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।